রিকার্সিভ ফাংশন ব্যবহার করে সূচকের প্রোগ্রাম লিখো। তো যারা সূচক বোঝো না তারা আগে সূচকের যে টিউটোরিয়ালটা আছে সেই টিউটোরিয়ালটা দেখে নিবা। তো আমরা ওই টিউটোরিয়ালের সূচকের প্রোগ্রাম বের করেছিলাম কিভাবে, দুইটা সংখ্যা নিয়েছিলাম, ফর এক্সাম্পল 2 3, এই তো এটাই। তো 2 কয়টা আছে এখানে আমাদের? 3টা। বেস কয়টা হবে? 3টা হবে, পাওয়ারের সমান হবে। এই তো এই প্রোগ্রামটা আমরা করে আসছিলাম। তো এটা কিন্তু আমাদের আসলে বিল্ট ইন ফাংশন হিসেবেও ব্যবহার করতে পারি আমরা এগুলো ব্যবহার করে আসলামও। 2,3 তাহলে কিন্তু 8 হয়ে যাবে। তো এই ফাংশনটা আমাদের বিল্ট ইনভাবে দেয়াই আছে, তো ওটাই আমরা একটু দেখার চেষ্টা করব যে রিকার্সিভ ফাংশনের মাধ্যমে এই যে ফাংশনটা কিন্তু আমরা কখনো চোখে দেখি না তো, বা আমরা দেখারও চেষ্টা করি না। কোডিং করার সময় কি আমরা এটা দেখি? আমরা জাস্ট শুধু এখানে কল করি ইনক্লুড স্টুডিও ডট এইচ, এটা না, কি ইনক্লুড করে দেই, ইনক্লুড ম্যাথ ডট এইচ। ওই ম্যাথ ডট এইচ যে ফাইল আছে ওই ফাইলে এই পাওয়ারের এরকম বর্ণনা দেয়া আছে ফাংশনটা। তো আমরা ওটা খেয়াল করি না, আমরা শুধু পাওয়ার বেসটা দিই আর পাওয়ারটা দিয়ে দিই, আর ফলাফলটা জাস্ট শুধু একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে নিই। তো ওটাই আমরা দেখবো আসলে এখানে কিভাবে ফাংশনের মাধ্যমে সম্পূর্ণ করা যায়। তো ফাংশনের ভিতরে আবার রিকার্সিভ ফাংশনটা ব্যবহার করতে বলছে, এটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় বলে যে রিকার্সিভ ফাংশনের মাধ্যমে সূচকের প্রোগ্রাম বা পাওয়ারের প্রোগ্রাম দেখাও, ফ্যাক্টোরিয়াল এন এর প্রোগ্রাম দেখাও, এগুলো সব রিকার্সিভ দিয়ে কিন্তু দেয়। তারপর হচ্ছে ফিবোনাকি সিরিজ রিকার্সিভ ফাংশনের মাধ্যমে ব্যবহার করো, রিকার্সিভ ফাংশনের মাধ্যমে দেখাও। তো এই তিনটাই মূলত আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। আরও কিছু আছে যেগুলো আমি দেখাবো, পর্যায়ক্রমে দেখাবো। তো যারা আমাদের প্রথম সূচকের প্রোগ্রামটা দেখো নাই তারা সেটা দেখে আসবা। 2 নম্বর হচ্ছে যে রিকার্সিভ ফাংশনের মাধ্যমে কিভাবে ফ্যাক্টোরিয়াল এন এর সংখ্যা নির্ণয় করতে হয়, ওটা যারা বুঝুনি বা দেখোনি তারা দেখে আসবা। তাহলে এখানে তুমি অনেক সুবিধা পাবা আর কি, খুব সহজে বুঝে যাবা। আর আরেকটা কথা না বললেই নয়, তোমরা আসলে টেনে টেনে দেখিও না, কথাগুলো শুনলেই তুমি নিজে থেকে অনেক কিছু করতে পারবা। আর টেনে টেনে গেলে ওই বারবার টেনে টেনে দেখবা, তো কোনো কাজ হবে না। তো এরপরে আমরা ফিবোনাকি সিরিজটা দেখাবো। তো ফিবোনাকি সিরিজের ক্ষেত্রে হবে কি, ওখানে দুইটা ফাংশনকে কল করতে হয়। যখন আমি দেখাবো তখন খেয়াল করিও, এখন শুধু শুনে রাখো। তো ওইখানে এই জন্য এইভাবে পার্ট বাই পার্ট লেখাটা যায় না। হ্যাঁ যাবে, আমার বোর্ডটা যদি বড় হয়ে যেত, আর একটু বড় হইতো, তাহলে হয়তো আমি দেখাইতে পারতাম। এখানেই দেখো, যদি এই ভ্যালুটা পাস হয় পাওয়ারের উপরে 2√5, তাহলে আমি এইখানে কলিং করাইতে পারবো না। আর কারণ এখানে সর্বোচ্চ কয়টা ধরতেছে, 1 2 3 4, 4টা ফাংশন, কিন্তু কলিং কিন্তু আরও বেশি হবে। এটা তোমাদের বাড়ির কাজ, তোমরা করবা 2 এর উপর 5 পাওয়ার, দেখবা যে কী হয়। দেখবে এইরকম অনেকগুলো লিখতে হবে তোমাকে, কিন্তু আমার এখানে তো লেখার জায়গা নেই। ঠিক তেমনি ওই ফিবোনাকি সিরিজেরও কোডগুলো আমি হয়তো বা ওইভাবে বর্ণনা দিতে পারবো না, কিন্তু একটা ছোটোখাটো একটা টেকনিক দেখাবো ইনশাল্লাহ। ওটাও যদি তোমরা দায়িত্বে নিতে পারো তাহলে তুমি বুঝে যাবো আর কি। তো এখানে আসলে এটা খুব সহজ, এই জন্য একটু ফান্ডামেন্টাল কথা বললাম। তো এখানে দেখো, আমরা কোন জিনিসটা জানি না, মানে এই লাইন কি জানি না, এই লাইনেও কি জানতেছি না, এই লাইনেও বুঝতেছি না, এই লাইনেও বুঝতেছি না। আমাদের এখানে মোটামুটি সব লাইনেই আমরা জানি, কিন্তু কি কাজ করে, কিভাবে কাজ করে, শুধু এতটুকু জানতে হবে। এই তো, তাহলে আমরা তো এটা বুঝলাম সূচকটা কী জিনিস। আর তোমাদের বাড়ির কাজ হবে এটা, আমি এখানে বের করে দিচ্ছি 2⁻3, আর তোমরা বের করবা 2⁵। 5 যদি অনেক বড় হয়, পেজটাকে এইভাবে ঘুরাই নিবা, খাতার পেজ, আর বাম পাশ থেকে কোডিং করা শুরু করবা। আর অবশ্যই পেন্সিল নিয়ে বসবা, আর এগুলোর উপরে ওভাররাইট করতে যাইও না। তুমি প্রয়োজনে পার্ট বাই পার্ট লিখবা, 2-3 দিন একটু প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ তোমার রিকার্সিভ ফাংশন কোনো সমস্যাই হবে না। তো ঠিক আছে, আমরা এখন একটু ডিবাগিং করে দেখি কি অবস্থা। এখানে এক্স, ওয়াই অ্যান্ড পি, তাই তো। এখন এখানে ভ্যালুটা নিয়ে নিলাম এক্স অ্যান্ড ওয়াই, এখানে 2 নিলাম প্রথমটা, এরপরে 3 নিলাম, এটা রাখলাম কোথায়, 2-তে এবং 3-তে। এরপরে ইন্টার দিলাম, ইন্টার দিলেই দেখবো যে এখানে 8 আসবে। তো 8 আসার আগে কি কি কাজ ঘটতেছে সেগুলো আমরা একটু দেখব। 5 নম্বর লাইনে কি করলাম, ফাংশনটাকে কল করলাম। কল করার পরে দেখো আমি কিছু একটা দিয়ে রিসিভ করছি, এই জন্যই এটা তখন কি হয়ে যাবে তোমাকে বুঝে নিতে হবে যে কল যে করলাম
অবশ্যই সেই ফাংশনটা আমাকে রিটার্ন দিবে, না হলে আমি এটা ধরলাম কেন, রিটার্ন দিছে। 2 নম্বর হলো কলের পরে দেখো তুমি কলিং ফাংশনের ভিতরে দেখো কোনো প্যারামিটার পাঠাইছো কিনা, তুমি প্যারামিটারটা পাঠাই দিছো, তাহলে তোমার এটা কোন টাইপের ফাংশনের মধ্যে আসতেছে, উইথ প্যারামিটার উইথ রিটার্ন, এই টাইপের ফাংশন কলিং। তাহলে এখন তুমি দেখো এই পাওয়ার যখনই কম্পাইলার এটা দেখে যাবে পাওয়ার, তখনই সাথে সাথে সে খেয়াল করবে যে এই পাওয়ারের বর্ণনাটা কোথায় দেওয়া আছে, কয় নম্বর লাইনে দেওয়া আছে, 10 নম্বর লাইন। তখন ওর এই ধারাবাহিকতা, প্রোগ্রামের ধারাবাহিকতাটা ট্রান্সফার হয়ে 10 নম্বর লাইনে চলে যাবে। কিন্তু যাওয়ার আগে সে খেয়াল করবে যে এখানে তার প্যারামিটার কিছু আছে কিনা। হ্যাঁ, প্যারামিটার এক্স ওয়াই আছে, তো ও ওখানে এক্স ওয়াই জেড, এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এগুলো কোনো কিছুই বুঝবে না। সে আসলে বুঝবে একটা ভ্যালু, সে দেখবে কি এখানে আমার কত ভ্যালু আছে। তখন সে এখানে একটা ডিনোট করার জন্য আমরা এখানে ভ্যারিয়েবলগুলো দিছি, তো এক্স এর ভ্যালু কত এখানে 2 আর ওয়াই এর ভ্যালু কি 3, সে এভাবে পাঠায়। আচ্ছা, এটা তো পাওয়ার সে এভাবে পাঠাই দিবে। এখন যখনই এই ভ্যালুগুলো দিবে, অবশ্যই সেই ভ্যালুগুলোকে রিসিভ করার জন্য আমাদের কিসে আমরা রিসিভ করি, ভেরিয়েবলও রিসিভ করি। এই জন্য আমাদেরকে অপর প্রান্তে ভেরিয়েবলগুলো দিয়ে আসতে হয় এবং এদের টাইপগুলো কি সেগুলো উল্লেখ করতে হয়। তো আমরা যে এখানে যেহেতু আমরা এটাকে রিটার্ন দিব, এই যে বললাম এখানে রিটার্ন দিব, কোন টাইপের ডেটা রিটার্ন দিব, ইন্টিজার টাইপের, এজন্য আমরা এখানে আইএনটি লিখছি। এখন এই ফাংশনের ভিতরে দেখো আমরা এই রিসিভ করলাম, কি দিয়ে রিসিভ করলাম, দুইটা ভেরিয়েবল দিয়ে, একটার নাম দিলাম হচ্ছে এম, তো এম এর ভিতরে আমরা রিসিভ করলাম হচ্ছে 2 আর এন এর ভিতরে রিসিভ করলাম হচ্ছে 3। এটা আসলে কোনো বাধ্যকতা নাই, তুমি যদি ভুলে কোনো কারণে যদি 3টাকে সামনে দাও আর 2টাকে পিছনে দাও, এখানে কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এই ভুলটা সংশোধন করা কম্পিউটারের বা প্রোগ্রামারের কোনো সাধ্য নাই, এটা শুধুমাত্র ডেভেলপারের থিঙ্কিং এবং চিন্তাটা অবশ্যই ক্লিয়ার রাখতে হবে যে আমি কি করতেছি। তুমি যদি ওকে এখানে 3টা আগে দাও, মানে হলো এম এর মান 3, তখন কোনোভাবেই আর 8 আসবে না, তুমি যতবারই কোড রান করো না কেন। তখন বলবো যে কম্পিউটারের মাথা নষ্ট হয়ে গেছে। আসলে কম্পিউটারের মাথা নষ্ট হয়নি, তুমি তোমার লজিকে ভুল করছো, তখন তুমি আবার তাকাবা। তাহলে এখানে আমার এই ভ্যালুটা আসছে, এম এর ভ্যালু 2 এবং এন এর ভ্যালু 3। তো আমরা যখন ডিফাইন করি, তখন ওই যে বললাম অনেক কম্পাইলার বলে যে কী ব্যাপার, তুমি তো তোমার টাইটেলটা লিখে আসো নাই, তখন আমরা 2 নম্বর টাইটেলটা দিয়ে আসি বা প্রোটোটাইপ। তো এখন আমরা কি দেখব, এখানে দেখব এন এর মানটা 0 কিনা। যদি 0 হয় তাহলে 13 নম্বর লাইন এক্সিকিউট হবে, আর যদি 12 নম্বর লাইন কন্ডিশনটা ফলস হয়, দেন 15 নম্বর লাইন আমাদের এক্সিকিউট হবে। কেন, ইলসের পরের লাইনটাই তো, তাই তো, এরপরে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। তো আমাদের পরীক্ষায় আমরা উত্তরপত্রে কতগুলো, এগুলোকে সবগুলোই দিব না, সবগুলোই না, 1 নম্বর লাইন থেকে 16 নম্বর লাইন পর্যন্ত আমাদের এই অ্যান্সারটা হবে। তো এগুলো কেন দিলাম, এগুলো দিলাম আমি আমাদের প্রয়োজনে দিলাম। দেখো আমাদের কেন প্রয়োজন হয় এবং কি প্রয়োজন আসতেছে, সেই জন্য আমি এগুলো দেওয়ার চেষ্টা করতেছি। ফার্স্ট টাইম যখন আমাদের এখানে কিন্তু প্রথম কলিং, এটা হচ্ছে প্রথম কলিং, আমি শর্টকাট লিখতেছি, তোমরা বুঝে নিও। প্রথম কলিংয়ে এম এর মান কিন্তু আসছে 2, এন এর মান আসছে 3। এবার দেখতেছি যে এই কন্ডিশনটা ফলস, তাহলে কি আসবে, 15 নম্বর লাইন আসবে রিটার্ন। এখন সে রিটার্ন করবে, কোনো ব্যাপার না, রিটার্নের ভিতরে তো কিছু একটা ভ্যালু থাকে তো, না, রিটার্নের ভিতরে তো কোনো একটা ভ্যালু থাকবে। তো ওই যে বললাম যা এক্সপ্রেশন থাকে থাক, এখানে যা খুশি তাই থাক, কিন্তু সে আসলে কি রিটার্ন দিবে, একটা ভ্যালু রিটার্ন দিবে। তো ও ভ্যালুটাকে তো খুঁজবে। এখানে আছে এম গুণন পাওয়ার, তো আমরা ভুলে গেছি, কম্পাইলার কিন্তু ভুলে নাই, সে জানে পাওয়ার হচ্ছে একটা ফাংশন। তাহলে ফাংশন হলেই যে কল করা আবার ব্যাক করা শুরু করবে এরকম না, ও তখন এইভাবে খেয়াল করবে। পাওয়ারের ভিতরে অবশ্যই কি থাকবে, এই যে এখানে রিসিভ করার জন্য 2টা প্যারামিটার আছে, তখন সে প্যারামিটারের ভ্যালুগুলোর কথা চিন্তা করবে। তো প্যারামিটারের ভ্যালুগুলো কি আছে, প্রথমটা হচ্ছে এম, তো এম এর ভ্যালু কত আমাদের 2, এরপরে চিন্তা করবে n-1। এখন তোমরা বলতে পারো যে এইখানকার ফাংশন কলিং আর এইখানকার ফাংশন কলিং তো একরকম না। হ্যাঁ, এখানে তো y-1 বা y-2 এরকম কিছু তো দেয় নেই, তাহলে একরকম হলো কেন? আসলে ওই যে একই কথা বলতে হয় যে ফাংশন এত কিছু বুঝবে না, এক্সপ্রেশন বা ভেরিয়েবল এত কিছু বুঝবে না, সে শুধু বুঝবে কি ভ্যালুটা তোমার কয়টা দিছো এবং কয়টা রিসিভ করছো। এখন তুমি ভ্যালুটা মিলাও, এম এর মান হচ্ছে 2 আর এইটুকের অংশের ভ্যালু কত আসবে এখন, 3-1 ইকুয়াল, কথা বলতে পারো না, 2।
কত হবে 2, তাহলে এইটুকের পরিবর্তে আমার কত আসতেছে পাওয়ার 2 এই তো। যখন এই পাওয়ার 2 আসবে তখন এ কি করবে, আবার পুনরায় এইখানেই 10 লাইনের উপরে 10 নম্বর লাইনের উপরে কি করবে, আবার ব্যাক করবে। এখন আমি তোমাদেরকে কোশ্চেন করি, এইখানেই যদি তুমি ব্যাক করো, এই যে প্রথম এই যে রিটার্ন দিবে, ওই রিটার্নটা তখন তুমি কত ভ্যালু দিবা রিটার্ন তুমি ধরতে পারবা? ওটার উপর তো ওভার রাইট হয়ে যাবে। সেই জন্য আমরা কি করলাম, জাস্ট এই লাইনগুলোকে আবার লিখলাম অন্য জায়গায়। এটা যদি তুমি না করো তাহলে তোমার মনে মনে ক্যালকুলেশন করাটা সো টাফ হয়ে যাবে। এটাকে আমরা বলতেছি সেকেন্ড কলিং। তো সেকেন্ড কলিংয়ে এই এম এর ভ্যালু কত আসছে আমার 2 এবং এন এর ভ্যালু আসছে 2 না, এম এর ভ্যালু আসছে হচ্ছে 2। তো 2 এসে আবার ওই যথারীতি এই কোডগুলো রান হবে না, এই কোডগুলো তো রান হবেই, 10 থেকে 16 নম্বর লাইনটা রান হবে, যেহেতু এই ফাংশনের ডেফিনেশনটা 11 থেকে 16 মধ্যেই সীমাবদ্ধ, তাহলে ওইটুকু তো রান হবেই। তাহলে আবার রান হবে, এইটুকু এক্সিকিউট হবে। তাহলে ইফের মান এখানেও দেখতে পারো, ওখানেও দেখতে পারো। তো আমরা যেহেতু ওখানে কাজ করতেছি ওইখানেই দেখি, কিন্তু কোড কিন্তু এইটাই, মেমোরিতে কপি হয়ে যায় এগুলো। তো এন ইকুয়াল টু 0, তো এনের মানটা কি এখানে আমাদের 0 আসছে, এনের মানটা 0, তার মানে এনের মান 2, তার মানে এটা ফলস হলে কি হবে, আবার এখানে হবে রিটার্ন। এই যে রিটার্ন করবে কিন্তু রিটার্ন করতে পারতেছে না কেন, এখানে 2, এখানে আবার আলাদা একটা ফাংশন কল করছে। তো ফাংশন কলটা শেষ না হওয়া পর্যন্ত তো সে রিটার্ন করতে পারবে না। তাহলে এখানে সে কত কল করছে, পাওয়ার এম এর মান 2 এবং n-1 মানে হচ্ছে 1। এই কলটা করার পরে সে আবার এখানে 10 নম্বর লাইনে আসলো, মানে এখানেই আসবে, এটাকে আমরা জাস্ট কপি করে এখানে দিয়ে দিছি। তো এখানে দেওয়ার পরে দেখো এম এর মান 2ই আসতেছে, কিন্তু এন এর মান কি আসতেছে, আমাদের 1 আসতেছে। আসলে তো তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের থার্ড কলিং। এখানে দেখো এন এর মানও 0 হচ্ছে না, তাহলে তো রিটার্নের কাজ করলো না এই রিটার্ন 13 নম্বর, তাহলে 15 নম্বর লাইনটা কাজ করবে, এই তো। তাহলে 15 নম্বর লাইনটা কাজ করবে। তাহলে এখানে দেখো কি আছে, রিটার্ন এম এর ভ্যালু 2 গুণন পাওয়ার এইটুকের ভ্যালু কি আসছে, এইটুকের ভ্যালু পাওয়ার, আচ্ছা এটা উপরেই লিখি, পাওয়ার এম এর মান হচ্ছে 2 আর n-1 মানে হচ্ছে 1 মাইনাস 1 কত হবে, 0 হবে। তাহলে এই ফাংশনটার সাথে মিললো না, ফাংশনটার সাথে তো মিলছে, আর ভ্যালু যা হয় হোক সেটা ব্যাপার না, ফাংশনটার সাথে তো মিলছে। তাহলে ফাংশনটা আবার কল করবে কাকে, এই 10 নম্বর লাইনকে। তো ওটারই একটা কপি আবার এখানে বসাই দিলাম। তাহলে এখান থেকে সে ব্যাক করে এখানে চলে আসবে। তাহলে এটা হবে আমাদের ফোর্থ কলিং। এখানে এম এর ভ্যালু আসতেছে, ও এটাকে যে আমরা পাঠিয়ে দিচ্ছি তা ওটাকে আমরা রিসিভ করব না, এই যে এখান থেকে পাঠিয়ে দিলাম, কত পাঠিয়ে দিলাম 2 আর 3, তো এখানে এসে রিসিভ করলাম না, ঠিক তেমনি তাই তো এখানেও তো আমরা পাঠিয়ে দিচ্ছি 2 আর 0, তাহলে এখানে আমাকে রিসিভ করতে হবে না। প্রথমটা 2টাকে ধরছি এম দিয়ে, এই জন্য এম এর ভ্যালু 2, আর পরের 0টাকে ধরছি হচ্ছে এন দিয়ে, এই জন্য এন এর ভ্যালু 0। এখন তুমি মিলাও, এখন দেখো এই 12 নম্বর কন্ডিশনটা ট্রু। তো 12 নম্বর কন্ডিশন ট্রু হলে তো 14 আর 15 এই লাইনগুলো তো আর এক্সিকিউট হবে না, তখন সে 13 নম্বর লাইন থেকে তোমাকে রিটার্ন দিবে কত, 1 দিবে। কোথায় রিটার্ন দিবে, তুমি যেইখান থেকে কলিং প্রাপ্ত হয়েছো ঠিক সেইখানে। কয় নম্বর লাইনে কলিং হয়েছে, 15 নম্বর লাইন। তাহলে ঠিক আছে, তোমাকে 15 নম্বর লাইনেই কলিংটা দিবে, এই জায়গায় কলিংটা দিল। তো কার পরিবর্তে দিবে, এইটুকের পরিবর্তে দিবে। তো এইটুকের আগে কি আছে, রিটার্ন। তো রিটার্ন তো শেষ হয় না, রিটার্নের আগে তো 2 আছে, তারপরে গুণন আছে, মানে এম গুণন। তো এম গুণন তো আগে লিখতে হবে, 2 গুণন রিটার্ন এখন কত 1। এখন আমাদের ফাইনালি স্টেটমেন্টটা দাঁড়াচ্ছে এরকম, রিটার্ন 2 গুণন 1। এ আবার কি করবে, অবশ্যই রিটার্ন দিবে কাকে, যেখান থেকে আসছে সেখানে, এই অংশটাতে, তাই তো না? তো এটা হচ্ছে আমাদের প্রথম রিটার্ন, আর এই রিটার্নটা হচ্ছে আমাদের দ্বিতীয় রিটার্ন। এই যে এইটুকের পরিবর্তে এখন সে কত রিটার্ন দিবে, 2 গুণন 1, তাই তো। এখন এর সামনে রিটার্ন বসায় দাও, তাই তো। এ আবার এখন কি করবে, রিটার্ন দিবে কাকে, রিটার্ন দিবে এইখানেই রিটার্ন দিবে। তাহলে এটা ছিল আমাদের প্রথম, এটা ছিল আমাদের দ্বিতীয়, আর এটা হবে কি আমাদের তৃতীয় রিটার্ন। কোটটুকের পরিবর্তে রিটার্ন দিবে, এই যে এইটুকের পরিবর্তে কত রিটার্ন দিবে, রিটার্নের ভিতরে যা আছে তাই। তাহলে 2 গুণন 1,
এর সামনে এখন এই রিটার্ন লিখি। ওকে, তাহলে এইটুক অংশ তো লিখি ফেললাম। এখন এই রিটার্নটা দিবে কোথায়? আবার এই আমাদের 7 নম্বর লাইনে। তো এখন এটা হবে আমাদের 1, 2 নম্বর রিটার্ন, 3 নম্বর রিটার্ন এবং 4 নম্বর রিটার্ন। 4 নম্বর রিটার্নে এসে বলতেছে কি এইটুকের পরিবর্তে পুরোটা, ঠিক না, এইটুকের পরিবর্তে সে এখন এটা মিশাই দিই। ওটা তো থাকবে না, আমি তো বললাম যে সবসময় ভ্যালু হবে এগুলো, 2 গুণন 2 গুণন 2 গুণন 1। এটা কার ভিতরে আছে? পি এর ভিতরে। এখন পি এর ভিতরে বসাও তো, বসিয়ে দাও। 2 গুণন 2 গুণন 2 গুণন 1 কত হয়? 3টা 2 আর 1 গুণ করলে হবে 8। এই 8 পরের লাইনে এসে দেখো আউটপুটে দেখাইতে বলছে, তখন আমরা এখানে আউটপুটে দেখাই দেবো। আসলে প্রোগ্রামটা এভাবে এক্সিকিউট হয়। তো আমি আবারও বলতেছি, তোমরা 2.5 পারলে খুবই ভালো, না হলে অন্তত 4 করবা। কিন্তু ফিবোনাচি সিরিজটা কিন্তু এভাবে করা যাবে না, কারণ এখানে কোড অনেক লিখতে হবে, অনেক কপি হবে। তো তোমরা এটা খুব ভালো করে বুঝবা, আর ফ্যাক্টরিয়াল এনটা খুব ভালো করে বুঝবা, একই জিনিস দুটেই। তাহলে ইনশাল্লাহ ফিবোনাচি সিরিজটা তোমরা নিজেরাই করতে পারবা। তো ধন্যবাদ সকলকেই, আল্লাহ হাফেজ।